নমস্কার, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রতি শনিবার আমাদের চ্যানেলের কায়াহীনের কাহিনী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমাঞ্চকর ভৌতিক গল্পের শিহরণ জাগানো নাটক। আজকের নিবেদন প্রখ্যাত মার্কিন সাহিত্যিক বেনেট কার্ফের একটি ছোট গল্পের ছায়া অবলম্বনে অভিশপ্ত গোলাপী গাউন। শ্রুতিনাট্যরূপ দেবাশিস পাল, ফাদার জীবেশ ভট্টাচার্য, আমন্ত্রক ডক্টর সপ্তর্ষি রায়, দোকানদার শান্তনু পাল, মারিয়াম তিয়াস মজুমদার, লিজা স্বাগতা পাল, অতৃপ্ত অশরীরী বলাকার চন্দ, ভাষ্যকার দেবাশিস পাল। শুরু হচ্ছে অভিশপ্ত গোলাপী গাউন। সাংবাদিকতার পেশা থেকে অবসর গ্রহণের পর যখন নিজের কর্মজীবনের সমস্ত অভিজ্ঞতাকে সম্বল করে আমি একটা বই লিখতে বসলাম, আমার এক প্রকাশক বন্ধুর অনুরোধে, তখন জানেন আমার প্রথমেই মনে পড়ে গেল 10 বছর আগের একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনার কথা। সেদিন সমস্ত খবরের কাগজ, রেডিও, টিভি, এক কথায় বলা চলে গোটা প্রচার মাধ্যম উত্তাল হয়ে উঠেছিল ওই একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। তার লৌকিক অলৌকিক মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিতে সোচ্চার হয়ে উঠেছিলেন বিশেষজ্ঞরা। দূরদর্শনের পর্দায় দিনের পর দিন চলেছিল এ নিয়ে জমজমাট আলোচনা আর বিতর্ক। আমি নিজেও আমাদের কাগজে বিষয়টা নিয়ে স্টোরি করার দায়িত্ব পেয়েছিলাম। যা লিখেছিলাম নিজের কৌতূহল নিবৃত্তির জন্য, জেনেছিলাম তার থেকে অনেক বেশি। এমন অনেক কিছু সেদিন আমার মনে হয়েছে কাগজের পাতায় তা প্রকাশ করার অনুমতি মেলেনি আমার সম্পাদকের কাছ থেকে। তবু নিজের আগ্রহেই অনুসন্ধান করে গেছি দিনের পর দিন, সাক্ষাৎকার নিয়েছি বহুজনের। আজ সেই সমস্ত কিছুকে অবলম্বন করেই বলা চলে একটি সাজানো গোছানো গল্পের চেহারায় বিষয়টাকে তুলে ধরছি আপনাদের সামনে, আমার পাঠকদের সামনে। হ্যাঁ, অস্বীকার করব না, চরিত্রের মুখে বসানো সংলাপে কিছুটা মিশেল ঘটেছে আমার কল্পনার, কিন্তু সমস্ত ঘটনার পারম্পর্যে কোথাও আমি সত্যের অপলাপ করিনি। এবার মূল বিষয়ে আসি। সময়টা 2010 সাল, স্থান নিউ ইয়র্ক। একটা ছোট্ট কটেজে বাবা মাকে হারানোর পর একাই বাস করে মারিয়াম। একসময় তাদের পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল, কিন্তু বাবার কঠিন অসুখের চিকিৎসা করতে করতে 3 বছরের মধ্যে সে অর্থের ভান্ডার এসে পৌঁছল প্রায় কানা করিতে। শেষের দিকে বাবার কেমোথেরাপির অর্থ সংগ্রহের জন্য আত্মীয়দের কাছে হাতও পাততে হয়েছে মারিয়ামকে। মা আগেই চলে গিয়েছিলেন। তার 2 বছর পর বাবার মৃত্যু একেবারে একা করে দিল মেয়েটাকে। শুধু সমস্ত কিছুর মধ্যে তার একমাত্র সঙ্গী ছিল ছোটবেলার অন্তরঙ্গ বন্ধু লিসা। বেঁচে থাকার জন্য যখন তার একার জীবন সংগ্রাম শুরু হলো, তখন লিজার পরামর্শেই নিজের ড্রয়িং রুমে 8-10টা বাচ্চাকে নিয়ে নাচ শেখানোর একটা ছোট স্কুল খুলে ফেলল মারিয়াম। লিজা তাকে বলেছিল, তুই এত ভাবছিস কেন? সবকিছু কেড়ে নিলেও ভগবান তো তোকে একটা জিনিস দিয়েছে, সেটা হলো তোর নাচের প্রতিভা। এটাকেই তুই পেশা হিসেবে গ্রহণ করলে তোর নামও হবে, অর্থও হবে।
একটু চুপ করে থেকে মরিয়াম বলেছিল, নাচটা সত্যিই আমি 10 বছর ধরে খুব নিষ্ঠার সঙ্গে অনেক ভালোবেসে শিখেছি রে। কিন্তু লিজা, নাচ শেখাবো যে আমি স্টুডেন্ট পাবো কোথায়? সেভাবে তো আর কেউ চেনে না আমাকে। লিজা বলল, সে দায়িত্ব আমার। আমি তো বাচ্চাদের স্কুলে পড়াই, সেখান থেকে 8-10টা বাচ্চাকে নাচ শেখার জন্য জোগাড় করতে পারবো না? সত্যি পেরেছিল লিজা। গুনে গুনে ঠিক 10টা বাচ্চাকে সে ভর্তি করে দিয়েছিল বন্ধু মরিয়ামের নতুন নাচের স্কুলে। সে বাচ্চাদের নাচ শিখে যেটুকু অর্থ রোজগার হতো তাতে স্বচ্ছন্দে দিন কেটে যাচ্ছিল মরিয়ামের। এর মধ্যে ঘটল একটা ঘটনা যা একই সঙ্গে মরিয়ামকে যেমন ভীষণ খুশি করে তুলল, তেমনি চিন্তিত। তার নাচের স্কুলের ছাত্রী এমিলির বাবা রিচার্ড গোমস একদিন দেখা করতে এলেন মরিয়ামের সঙ্গে। 2-4টে পোশাকি কথার পর রিচার্ড বললেন, ম্যাডাম একটা প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি। সামনের মাসের 15 তারিখে, 15th ডিসেম্বর আমাদের ক্লাবের অ্যানুয়াল প্রোগ্রাম। এই অনুষ্ঠানে আমি আন্তরিকভাবে চাইছি আপনি পারফর্ম করুন। ম্যাডাম, এতে যেমন আমাদের অনুষ্ঠানের মান বাড়বে, আকর্ষণ বাড়বে, তেমনি অন্তত 500 জন গুণী মানুষের কাছে পৌঁছে যাবে আপনার নৃত্যকলা। আপনি না করবেন না ম্যাডাম? কালই আমরা ইনভিটেশন লেটার ছাপতে দেব। তারপর নিউ ইয়র্ক শহরে 5টা বড় হোর্ডিং পড়বে, খবরের কাগজেও বিজ্ঞাপন বেরোবে পরপর 2 রোববার। ভদ্রলোককে না করতে পারেনি মরিয়াম। এত বড় একটা অনুষ্ঠানের সুযোগ পাওয়ার আনন্দে ওর শিল্পী সত্তাও তখন উল্লসিত হয়ে উঠেছিল। কিন্তু সমস্যা একটাই, এমন একটা অভিজাত পরিবেশে নাচের অনুষ্ঠানে যোগ দেওয়ার মতো উপযুক্ত পোশাক তো তার নেই। মরিয়ামের এই সমস্যার সমাধানও করলো লিজা। সব শুনে এসে বলল, এটা কোনো কথা হলো? এ নিয়ে তুই টেনশন করছিস? সেদিন সন্ধ্যার জন্য একটা পোশাক ভাড়া করলেই তো হবে। মরিয়াম কিছুটা বিস্মিত হয়ে জানতে চাইল, তাই? এমন হয় বুঝি? তা কোথায় ভাড়া পাওয়া যেতে পারে রে? বন্ধকি দোকানে ভাড়া পাওয়া যেতে পারে। অসুবিধায় পড়লে অনেক সময় মানুষ পোশাক বাধা দিয়েও টাকা ধার করে। এই তো আমার বাড়ির খুব কাছে এরকম একটা দোকান আছে, চ তোকে নিয়ে যাব সেখানে, দেখা যাক না সমস্যার সমাধান হয় কিনা। বান্ধবী লিজার সঙ্গে সেদিন সন্ধ্যেতেই মরিয়াম গেল সেই দোকানে। প্রায় 70 বছরের বৃদ্ধ দোকানদার, কিন্তু হাঁটা চলায় অত্যন্ত চটপটে। আর তার 2 চোখে চতুর ব্যবসায়ী সুলভ ধূর্ত চাউনি। মরিয়াম জিজ্ঞাসা করল, নাচের পোশাক হবে? গর্বের হাসি হেসে বৃদ্ধ দোকানি বলল, ম্যাডাম, এমন কোনো পোশাক নেই যা আমার দোকানে পাওয়া যাবে না। এই দেখুন এই গোলাপি গাউনখানা 2-1 জায়গায় একটু পিনের কারসাজি করলেই আপনার গায়ে চমৎকার ফিট করবে। ভাড়াও এমন বেশি কিছু নয়, প্রতিদিনের জন্য মাত্র 20 সেন্ট। মরিয়াম আর লিজা দুজনের খুব পছন্দ হয়ে গেল গাউনটা। ভাড়ার টাকা মিটিয়ে সেই গোলাপি গাউন নিয়ে বাড়ি ফিরল মরিয়াম। পরের দিন সন্ধ্যেবেলা শাটিনের সেই চমৎকার পোশাক পরে মরিয়াম উপস্থিত হলো নাচের অনুষ্ঠানে। তার রূপ, তার নাচ আর তার সেই উজ্জ্বল গোলাপি পোশাক মিলিয়ে মঞ্চের ওপর যেন এক আশ্চর্য জাদুর সৃষ্টি হলো। করতালিতে ফেটে পড়ল সমস্ত প্রেক্ষাগৃহ। গভীর প্রশান্তি আর ক্লান্তি মিলেমিশে একাকার হয়ে গেছে মরিয়ামের। বাড়ি ফিরে পোশাকটা ছাড়তেও ইচ্ছে করছে না। সেই গোলাপি গাউন পরেই বিছানায় গা এলিয়ে দিল মরিয়াম। ঘরে জ্বলছে নীল রঙের নাইট ল্যাম্প। হঠাৎ মাঝরাতে একটা অজানা অস্বস্তিতে ঘুম ভেঙে গেল মরিয়ামের। প্রায় তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই
ও দেখতে পেল একটা নগ্ন নারী মূর্তি তার বিছানার একেবারে পাশে এসে দাঁড়িয়েছে। শুনতে পেল এক অপার্থিব কণ্ঠস্বর। ক্রোধ, ঘৃণা, প্রতিহিংসা সবকিছু মিলে মিশে গিয়েছে সেই হারহীন করা কণ্ঠস্বরে। আমার পোশাক ফিরিয়ে দে, আমার গাউন ফিরিয়ে দে। এই পোশাক জীবিতের নয়, এই পোশাক মৃতের। মরার পরেও তোরা আমাকে শান্তি দিলি না, আমাকে উলঙ্গ করে আমার পোশাক তুই পরেছিস। তোকে আমি ছাড়বো না, যতক্ষণ পোশাক না ফিরে পাবো ততক্ষণ তোর শরীরের মধ্যে থাকবো আমি। তোর গলায় কথা বলবো, প্রতিশোধ নেব। এরপর সেই একই কথাগুলো উচ্চারিত হতে লাগলো, ঠিক একইভাবে মরিয়মের কণ্ঠে। আমার পোশাক ফিরিয়ে দে, দে আমার গাউন ফিরিয়ে দে। এ পোশাক জীবিতের নয়, এ পোশাক মৃতের, মৃতের। পরের দিন সকালে লিজা এলো বন্ধুর নাচের অনুষ্ঠানের খবর নিতে, কিন্তু মরিয়মের বাড়িতে ঢুকে সে বিস্ময়ে, আতঙ্কে দিশাহারা। এ যেন কোনো অচেনা মেয়ে। চোখে মুখে কি ভয়ঙ্কর প্রতিহিংসার অভিব্যক্তি। ভয়ে দৌড়ে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়ালো লিজা। ধাতস্থ হলো ধীরে ধীরে। একটা কথা তার কাছে পরিষ্কার হয়ে উঠল, এই পোশাকের মধ্যে, এই গোলাপি গাউনের মধ্যে লুকিয়ে আছে সমস্ত রহস্য। যে গাউন এখনো পড়ে আছে মরিয়ম। মনস্থির করে ফেলল লিজা, ওই দোকানিকে চেপে ধরতে হবে, জেরা করে বের করতে হবে প্রকৃত রহস্য। তখনই সে গিয়ে দাঁড়ালো সেই পোশাকের দোকানে। তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করলো সেই চতুর বৃদ্ধকে, লিজা সত্যি করে বলুন, যে গোলাপি গাউনটা ভাড়া দিয়েছেন আমার বন্ধুকে, কোথা থেকে জোগাড় করেছেন? কোথা থেকে জোগাড় করেছেন সেই পোশাকটা? মিথ্যে বললে আমি পুলিশের কাছে যাব, তারাই তখন তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করবে, আর উপযুক্ত শাস্তি হবে আপনার। ভয়ে কেমন চুপসে গিয়ে দোকানদার বলল, গাউনটা আমি কিনেছিলাম। কিনেছিলেন? কার কাছ থেকে? একজন আন্ডারটেকারের সহকারীর কাছ থেকে। ওই কফিনের ডালায় পেরেক পোদবার ঠিক আগে সে মৃতদেহ থেকে গাউনটা খুলে নিয়েছিল। এই ভয়ঙ্কর সত্যিটা জানার পর দোকান থেকে বেরিয়ে এসে লিজা ভাবতে লাগলো, কি করবে সে? কি করে বাঁচাবে প্রাণের বন্ধু মরিয়মকে? গির্জার ঘড়িতে তখন ঢং ঢং করে 12টা বাজছে। ঘন্টার ধ্বনি শুনে দুহাত বুকের কাছে নিয়ে জিসাসের কাছে বন্ধুর জন্য আকুলভাবে প্রার্থনা করলো লিজা। আর ঠিক তখনই তার চোখের সামনে ভেসে উঠল ফাদার সেন্ট উইলসনের সৌম্য মূর্তি। হ্যাঁ, পারলে একমাত্র তিনিই পারবেন সুস্থ করে তুলতে মরিয়মকে। লিজা প্রবেশ করলো গির্জার মধ্যে। প্রার্থনা শেষ করে তখন এক ভক্তের সঙ্গে শান্তস্বরে কথা বলছিলেন ফাদার। লিজা এসে দাঁড়ালো তার সামনে। পরম স্নেহভাজন মেয়েটার দিকে তাকিয়ে মৃদু হাসলেন ফাদার। বললেন, কেমন আছো মাই চাইল্ড? এতদিন পর মনে পড়ল এই বৃদ্ধ ফাদারকে? কিন্তু লিজা,
আজ তোমাকে কেমন যেন বিষণ্ণ লাগছে। আমার সেই হাসি খুশি মেয়েটাকে তো আজ খুঁজে পাচ্ছি না। কি হয়েছে মা, সব খুলে বলো আমাকে। গড় গড় করে সবকিছু খুলে বলে গেল লিসা। জানালো তার উৎকণ্ঠা এবং অপরাধ বোধের কথাও। সেই যদি মরিয়ামকে ওই পোশাকের দোকানে নিয়ে না যেত, তাহলে তাহলে তেমন সর্বনাশ ঘটত না মেয়েটার। ফাদার কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবলেন, তারপর শান্ত গলায় বললেন, কিছু ভেবো না লিজা, পরম মঙ্গলময়ের কৃপায় সব কিছু ঠিক হয়ে যাবে। কাল রবিবার সকালের প্রার্থনার পর আমি যাব তোমার সঙ্গে, তোমার বন্ধু মারিয়ামের বাড়ি। এই একদিনে কোনো ক্ষতি ওর হবে না। পূর্ব নির্ধারিত প্রতিশ্রুতি অনুযায়ী ফাদার উইলসন লিজার সঙ্গে মরিয়ামের বাড়ি এলেন ঠিক দুপুর 12টায় রবিবার। আলো আধারি থমথমে পরিবেশে খাটের ওপর তখন বসেছিল মরিয়াম। তার এলোমেলো চুলগুলো কপাল ছাড়িয়ে চোখের ওপর এসে পড়ে সুন্দরী তরুণীকে কেমন যেন ভয়ঙ্করী করে তুলেছে। প্রশান্ত অথচ জলদগম্ভীর কণ্ঠে ফাদার বললেন, তুমি কে মা? এই নিরীহ নিষ্পাপ মেয়েটাকে অকারণে যন্ত্রণা দিচ্ছ কেন? ফাদারের সামনে বসে কথা বলছে মরিয়াম, অথচ মনে হচ্ছে যেন বহু দূর থেকে ভেসে আসছে কোনো এক অলৌকিক কণ্ঠস্বর। আমি এর কোনো জবাব দেব না। আপনি কেন এসেছেন আমাকে বিরক্ত করতে? আমি যাব না এর শরীর ছেড়ে। কিন্তু তোমার পরিচয় বলবে না আমাকে? আমি তো তোমার শত্রু নই। তোমাকে অশান্তি থেকে, অতৃপ্তি থেকে মুক্ত করতেই ধরে নাও ঈশ্বর আমাকে পাঠিয়েছেন। উদ্ধত ফানা সাপিনীর মতো হিস হিসিয়ে উচ্চারণ করল প্রীতিনী। ধরে নিন আমি এক দুষ্ট আত্মা, প্রতিহিংসার জ্বালায় একে ভর করেছি। অবিচলিত শান্ত কণ্ঠে ফাদার বলে চললেন, মাগো, এই পৃথিবীতে কোনো আত্মাই দুষ্ট নয়। সব আত্মাই সেই পরমেশ্বর, পরমাত্মার অংশ মাত্র। For God gave us a spirit, not fear, but of power and love and self-control. আমি শুনেছি, জেনেছি কোথায় তোমার দুঃখ, কোথায় তোমার লজ্জা, আর কেনই বা তোমার বুকের মধ্যে জ্বলে উঠেছে এমন প্রতিহিংসার আগুন। ফাদারের অমৃত বাণীতে যেন ধীরে ধীরে শান্ত হয়ে যায় অশরীরীর উত্তেজনা। ক্রোধ পরিগ্রহ করে বেদনার রূপ। বিষাদ ভেজা কণ্ঠে সে বলল, আমি তো সারা জীবন প্রতারিতই হয়েছি ফাদার। আমার স্বামী আমাকে ঠকিয়ে অন্য মেয়ের সঙ্গে ঘর বেঁধেছে। যে ছেলেকে বুক দিয়ে মানুষ করেছিলাম, জীবনে প্রতিষ্ঠিত হয়ে সেও নির্দ্বিধায় ছেড়ে চলে গেছে আমাকে। এমনকি মরার পরেও মানুষের লোভ হরণ করে নিয়েছে আমার শেষ লজ্জা বস্ত্রটুকু। অশরীরীর কথায় দু চোখ ভিজে যায় কোমল হৃদয় ফাদারের। ব্যথিত কণ্ঠে তিনি বললেন,
আমি কথা দিচ্ছি, আজ এই পুণ্য রবিবারই আবার নতুন করে তোমার সাধের বস্ত্র পরিয়ে শাস্ত্র মতে তোমাকে সমাহিত করব আমি। পরম শান্তিতে তুমি যাত্রা করবে অমর্ত্য লোকে। লিজা, লিজা, তোমরা অন্ত্যেষ্টির আয়োজন করো। এই দেহ ছেড়ে যাওয়ার আগে আমাকে তুমি আর কিছু বলতে চাও মা? কোমল কণ্ঠে কায়াহীনা বলল, একটা ছোট্ট প্রায়শ্চিত্ত করতে চাই ফাদার। অকারণে অন্যায়ভাবে এই মেয়েটাকে আমি কষ্ট দিয়েছি, তাই আমার শেষ সম্বলটুকু পৃথিবী ছেড়ে যাওয়ার আগে দিয়ে যেতে চাই মারিয়ামকে। আমার সঞ্চিত কিছু অর্থ আমার ঘরের বাঁ দিকে কাঠের আলমারির মধ্যে রাখা আছে, কোনো চাবি দেওয়া নেই। 37 নম্বর মিডলটন স্ট্রিট, একতলা, ভাড়া বাড়ি। আমার শান্তির জন্য এই কাজটুকু আপনি করে দিন ফাদার। আমি চললাম, আমি চললাম, আমি চললাম। খাটের উপরেই মূর্ছিত হয়ে পড়ল মারিয়াম। মুখে চোখে জল দিয়ে জ্ঞান ফেরানোর পর খুব ক্লান্ত গলায় সে জিজ্ঞাসা করল, লিজা, লিজা, কি হয়েছিল আমার? লিজা মরিয়ামের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সেসব কথা পরে শুনিস মরিয়াম, তুই আগে সুস্থ হয়ে ওঠ। মাতা মেরির দয়ায় আমি তোকে ফিরে পেয়েছি। অপার কৃপাময় ঈশ্বর। এবার মরিয়ামের দৃষ্টি গেল ফাদারের দিকে। গভীর বিস্ময়ের সঙ্গে মরিয়াম জিজ্ঞাসা করল, ফাদার উইলসন, আপনি আমার ঘরে? কিছু কিছু মনে করতে পারছি না, আমি কিছু মনে করতে পারছি না। মৃদু হেসে ফাদার বললেন, এক পরিশ্রান্ত অতিথি তোমার দেহরূপ মন্দিরে আশ্রয় নিতে এসেছিল মা। তোমার আপ্যায়নে পরিতৃপ্ত হয়ে পরম শান্তিতে সে অনন্ত লোকে চলে গেছে। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দগ্রহণ স্টুডিও আবহ। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে কায়াহীনের কাহিনী এই অনুষ্ঠানে। মতামত বা রচনা পাঠানোর ঠিকানা কায়াহীনের কাহিনী, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,09,000। চলভাস 9830386953 এবং 9830386952। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির কায়াহীনের কাহিনীর এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার।